ধরণীতে আঁধার নেমেছে অনেকক্ষণ। রাত হলেও ঢাকা শহরের মানুষদের মধ্যে থেমে যাওয়ার কোনো তাড়া নেই, বরং রাত হলেই যেন পুরো ঢাকা শহর জেগে ওঠে। দূর দূরান্ত থেকে ভেসে আসছে গাড়ির হর্নের শব্দ, রিস্কার বেলের শব্দ। বাবার ঘুমের অসুবিধা হবে ভেবে উষা ঘরের জানালা আর ব্যালকনির দরজা লাগিয়ে দেয়। নাহিদ ভুঁইয়ার পাশে সাগর বসে আছে, হাত বুলিয়ে দিচ্ছে মাথায়। মাঝে মাঝে বাঁকা চোখে তাকাচ্ছেও অগ্নিরূপ ধারণ করে থাকা নিজের স্ত্রীর দিকে। মেহেদি ড্রয়িং রুমে বসা, সোফা সেট এখনও কেনা হয়নি, চেয়ারে বসে আছে সে। সাগরের ডেসপারেট ভাবসাব তার জানা। প্রিয়তাদের থেকে শুনেছেও উষার সাথে টিজ করা ছেলেপেলেদের সে কিভাবে মেরেছে। নাহিদ ভুঁইয়াকে নিয়ে হসপিটাল থেকে বাসায় ফিরেছে প্রায় 2 ঘন্টা হবে। উষা এক প্রকার টেনে হিঁচড়েই নিজের থেকে আলাদা করেছিল সাগরকে, ঘৃণাভরা দৃষ্টি দিতেও ভুলেনি। সাগরও তেমন একটা পাত্তা দেয়নি। গা ছাড়া ভাব নিয়ে উষাকে ছেড়ে চাচুর দিকে ঝুঁকতেই নাহিদ ভুঁইয়া অশ্রুসিক্ত নয়নে জড়িয়ে ধরে ছেলেকে। সাগরের চোখেও তখন জল। নাহিদ ভুঁইয়া তখনও সাগরকে অনুরোধ করতে থাকে বাসায় নিয়ে যাওয়ার জন্য। সাগরও রাজি হয়, কিন্তু উষা নারাজ। সে বাবার কথা মানবে না। তার এক কথা, সে আর ওই বাড়িতে ফিরে যাবে না। উষার কান্নাকাটি দেখে আর সাগরের অনুরোধে অবশেষে নাহিদ ভুঁইয়া রাজি হন নিজেদের ফ্ল্যাট বাসায় ফিরতে। কিন্তু নাহিদ ভুঁইয়া অনড়, সঙ্গে সাগরকে নিয়েই যাবে সে। কিছুতেই সাগরের হাত ছাড়ছিল না। এই যে এখনও সাগরের হাতটা বুকে শক্ত করে চেপে ধরে আছে। হাসপাতাল বলে আর সিন ক্রিয়েট করতে চায়নি উষা। চারদিকের মানুষগুলো কেমন করে বারবার তাকাচ্ছিল তাদের দিকে। মনে হচ্ছিল ফ্রিতে কোনো ড্রামা দেখানো হচ্ছে। দীর্ঘশ্বাস ফেলে উষা। এই পৃথিবীতে কেউ তার আপন না, বাবাও না। আপন হলে কি এমন করতে পারে? যেই ছেলে নিজের মেয়েকে ডিভোর্স দিয়ে দিবে, 5 বছরের বিয়েটাও মানেনি, তার জন্য কেন এত মায়া বা ভালোবাসা থাকতে হবে? ঠিক আছে, মেয়ের জামাইয়ের আগে সে তার ভাতিজা, কিন্তু তাই বলে এমন? উষা জানালার গ্রিলের সাথে মাথা হেলিয়ে দিয়ে বুকে 2 হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। সাগর বসে থেকে বারবার উষার এই নির্লিপ্ততা দেখছে। ওকে ভিতর থেকে পুরাচ্ছে উষার এমন উদাসীনতা। নিজের কথা, ভবিষ্যতের কথা ভাবতে গিয়ে মেয়েটাকে একটু বেশি কষ্ট দিয়েছিল সে। পরপর খুশি হয়, যাক পেয়েছে তো, অন্তত নিজের সামনে থেকে দেখতে তো পারবে। মেহেদির ওপর প্রথম দিনই সন্দেহ জেগেছিল সাগরের। ওকে এই সময়ে ঢাকাতে দেখেই বুঝেছিল তালগোল যা পাকিয়েছে মেহেদির সাহায্য নিয়েই পাকিয়েছে। সেই দিন নাফিজের কথাও তার বিশ্বাস হয়নি। তবুও সে সঙ্গে সঙ্গে কোনো প্রতিক্রিয়া দেখায়নি, সময় দিয়েছে। কিন্তু সকালে উষার এমন কথাবার্তা সাগরের সত্তাকে নাড়িয়ে দিয়েছে। আর হাত পা গুটিয়ে বসে থাকতে ইচ্ছে করল না। উষা চুপটি করে ঘর থেকে বের হয়ে আসে। খাবারের ব্যবস্থা করতে হবে। বাসার টুকটাক কাজ করার জন্য যে মহিলাকে রেখেছিল সেও ভেগেছে। এমন অসুস্থ মানুষের দেখাশোনা করা বা রান্নাবান্না করা তার পক্ষে সম্ভব না। উষা কিচেনে গিয়ে ঝটপট ভাত ডাল বসিয়ে দেয় 3 জনের জন্য। অন্যদিকে মেহেদি বাসায় চলে গেলেও আজকে সাগর যেতে দেয়নি, তার হিসাব নিকাশ আছে। এদিকে সাগরও নাসরবান্দা, এই ফ্ল্যাট ছেড়ে সে যাবে না। বউ শ্বশুর রেখে কোথায় যাবে সে? ঘন্টা পেরোতেই উষা ডাইনিং টেবিলে খাবার সাজায়। ডিম ভুনা, ডাল আর আলু ভর্তা করেছে শুধু। এর থেকে বেশি কিছু করার ইচ্ছে তার নেই। ফ্ল্যাট কেনা হয়েছে 3 থেকে 4 মাস হবে, তেমনভাবে সাজানো হয়নি। আসবাবপত্রও তেমন একটা কেনা হয়নি। 3 বেডরুমের মধ্যে 2টা বেডরুমে বেড আছে, আর একটা খালি পড়ে আছে। আর কাবার্ড, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল সহ দরকারি কিছু আসবাবপত্র। এতদিন অন্য একটা রুমের ম্যাট্রেস মেঝেতে বিছিয়েই বাবার রুমে ঘুমাতো উষা। খাবার বেড়ে রেখে গিয়ে সেই ম্যাট্রেস আবার নিজের রুমে এনে সব ঠিকঠাক করছে। বাবার সাথে থাকবে সাগর ভাই, তাই নিজের জায়গা গুছিয়ে নেওয়া। উষা হাতের কাজ শেষ করে ফিরে আসে। মেহেদিকে সেভাবে বসে থাকতে দেখে আবারও বলে, সে কি, এখনো খাওয়া শুরু করলি না কেন? ঠান্ডা হয়ে যাচ্ছে তো। তোকে আর ভাইয়াকে রেখে একা একা কি করে খাই? তুই বস, আমি ভাইয়াকে ডেকে নিয়ে আসি। উষা আর বারণ করে না। দুপুর থেকে খাওয়া দাওয়া নেই, খিদেও পেয়েছে প্রচুর, তাই চুপচাপ একটা চেয়ার টেনে বসে পড়ে। মেহেদি ভীতিগ্রস্ত নয়নে এগিয়ে যায় নাহিদ ভুঁইয়ার রুমে। কিছুটা দোনামোনা করেই বলে, ভাইয়া, উশি খাবার বেড়েছে, খেতে এসো। বলে আর দাঁড়ায় না সে, গটগট পায়ে বেরিয়ে যায় তৎক্ষণাৎ, যেন এখান থেকে বেরোতে পারলেই সে বাঁচে। সাগর ঠোঁট চেপে মুচকি হাসে। যাক, বউয়ের হাতের রান্না তার কপালে জুটবে, এই তো অনেক।
এই 3 দিন ধরে খাওয়া দাওয়া নেই বললেই চলে। মেহেদির ডেকে যাওয়ার সাথে সাথেই সাগর নাহিদ ভূঁইয়ার দিকে তাকায়। নাহিদ ভূঁইয়া চোখ খুলতেই সাগর চোখ টিপে দেয়। ছেলের দুষ্টুমি দেখে মিটিমিটি হাসেন তিনি। সাগর গম্ভীর স্বরে বলে, আবার জেদ ধরবে তুমি, মেহেদিকে তোমার সাথে থাকতে বলবে, আর এক প্রকার কান্নাকাটি করেই মেয়েকে আমি যে রুমে আছি সেখানে পাঠাবে। এখনও অনেক হিসেব নিকেশ বাকি ওর সাথে। ওকে বাগে আনতে অনেক কসরত করতে হবে গো ছোট আব্বু। নাহিদ ভূঁইয়া অস্পষ্ট স্বরে আওড়ায়, তো তুমি ভুল করেছ। সাগর অপরাধীর ন্যায় বলে, তা তো করেছি, তবে বিশ্বাস করো এসবের জন্য ও আমাকে অন্য শাস্তি দিলেও মেনে নিতাম, কিন্তু তোমার এই অসুস্থতায় এমন কঠোর সিদ্ধান্ত একদম ঠিক হয়নি। তারপর চাচুর মাথায় হাত বুলিয়ে বিশ্রাম নিতে বলেই রুম থেকে বেরিয়ে আসে সাগর। উষা মেহেদিকে রেখেই খাওয়া শুরু করে দিয়েছিল, কারণ সাগরের সামনে সে সং হয়ে বসে থাকতে চায় না। আর চোখে সাগরকে আসতে দেখেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো উষা। মেহেদিকে উদ্দেশ্য করে বলল, মেহ, তোর কি কি লাগে নিয়ে খেয়ে নিস, আমার ক্লান্ত লাগছে, বাবাকে দেখেই ঘুমাতে যাব। উষাকে যেতে দেখেই সাগর বলল, বুঝলি শালা, কথাটা তোকে নয় আকার ইঙ্গিতে আমাকেই বুঝিয়েছে। তুই বল, ও যদি ডিরেক্ট আমাকে বলতো আমি কি কিছু মনে করতাম? মেহেদি বোকার মতো মাথা নাড়িয়ে জানান দেয়, না, তুমি একদমই কিচ্ছু মনে করতে না। উষা মুখ বাঁকায়। ভেংচি কেটে কিচেনে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায় সে। সাগর আবারও গলা উঁচিয়ে বলে, দেখলি, আজকাল বাঙালি নারীদের মধ্যে প্রতিভক্তি নেই বললেই চলে। এই যে এতদিন পর স্বামী খেতে বসেছে, কই একটু আদর যত্ন করে খাওয়াবে তা না, মুখ বেঁকিয়ে চলে যাচ্ছে সে। মেহেদি পড়েছে আচ্ছা ফ্যাসাদে। এদের স্বামী স্ত্রীর ঝামেলায় ওকে এমন নাস্তানাবুদ করছে কেন? উষা কিচেন থেকেই উচ্চস্বরে বলল, মেহেদির বাচ্চা, খেতে চাইলে খা, আর নয়তো চুপচাপ খাবার রেখে উঠে যা, রান্না করে দিয়েছি এই ঢের। মেহেদির বিরক্তিতে মুখটা তেতো হয়ে আসে। সে নাক মুখ কুঁচকে বলে, আমি আবার কি করলাম? শুধু শুধু আমাকে বকছিস কেন? উষা পাত্তাই দিল না। কপট রাগ দেখিয়ে কিছু বলতে যাবে, তার আগেই সাগর ভরাট কণ্ঠে বলে, ঠিকই তো, তুই কেন আমার বউয়ের হাতের রান্না খাবি? বউটা কি তোর? তোর না তো, আমার বউও। আমি খাবো তার হাতের রান্না। যা ভাগ তুই। অন্যের বউয়ের হাতের রান্না খেতে এসেছিস, লজ্জা করে না? তুই খাবি ইভার হাতের রান্না। রান্নার সাথে এক্স নামক সাপের বিষ ফ্রি পাবি তাহলে। মেহেদি হকচকিয়ে ওঠে। ইভার কথা সাগর ভাইয়া কি করে জানলো? আবার দেখো ইভাকে কেমন সাপও ডাকছে। মুখ ভেঙায় মেহেদি, পরপর ফাঁকা ঢোক গিলে সে। একদিকে খিদের জোরে পেট আম্মা করছে, খাবার চাই তার, আর সাগর ভাইয়া কিনা তার প্লেট নিয়ে যাচ্ছে। মেহেদি অসহায় মুখ করে দুঃখী স্বরে বলল, ঝগড়া করছো দুই স্বামী স্ত্রী মিলে, তাহলে আমাকে এর মধ্যে ফাঁসাচ্ছ কেন? আমার খাবারটা দিয়ে দাও প্লিজ। সাগর শুনল না। সে ভাত মেখে মুখে এক লোকমা তুলে দিয়েই গলা ছেড়ে প্রশংসা করল, বাহ বাহ, কি স্বাদ, অপূর্ব। বউয়ের হাতে রান্না বলে স্বাদটা একটু বেশি যেন। ওদিকে উষার গা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এই ব্যাটার এত ঢং দেখে কে? ইচ্ছে করছে কষিয়ে 2-3টা কানের নিচে বসিয়ে দেই। বউ বউ বলে মুখে ফেনা তুলে দিচ্ছে, অথচ সম্মানের ছিটে ফোঁটাও ছিল না এক সময়। উষা ভেবেছিল প্লেটটা সাগরের থেকে ছিনিয়ে হলেও মেহেদিকে দিবে, কিন্তু সাগর ভাই খেতে শুরু করেছেন। আর এইভাবে কারো বাড়া ভাতে মই দেওয়ার ইচ্ছে নেই উষার। তাই সে আবারও গিয়ে প্লেট নিয়ে তাতে ভাত তরকারি নিয়ে মেহেদির সামনে দেয়। মেহেদি যেন কৃতজ্ঞতার হাসি উপহার দিল উষাকে, অথচ সাগর আর চোখে তাকিয়ে আছে উষার দিকে। ভাবসাব এমন, নিজের স্বামীকে বেড়ে খাওয়ানোর সময় নেই, অথচ বন্ধুকে না পারে মুখে তুলে খাইয়ে দেয়। উষা সাগরকে দেখিয়ে দেখিয়ে বলল, আরও কিছু দিব? একটু ভাত দেই আর একটু ডাল দেই। মেহেদি ভয়ার্ত দৃষ্টিতে একবার সাগরকে দেখে, তো আরেকবার মুখে মেকি হাসি ফুটিয়ে উষাকে দেখে। মুখের এক্সপ্রেশন এমন যেন বোঝাচ্ছে, মেরিমা, ক্ষান্ত হ। এত জামাই আদর আমার লাগবে না, পরে তোর জামাই না আবার আমার পিছনে আগুন লাগিয়ে দেয়। উষা আর দাঁড়ালো না। বাবার রুমে গিয়ে সব কিছু ঠিকঠাক করে বাবার পাশে কিছুক্ষণ বসে রইল। সাগরকে নাহিদ ভূঁইয়ার রুমে ঢুকতে দেখেই উষা রুম থেকে বেরিয়ে যায়।
সব কিছু গুছিয়ে রেখে ঘুমাতে যাবে সে। এদিকে উষাকে বের হতে দেখেই সাগর ফিসফিস করে কিছু বলে নাহিদ ভুঁইয়াকে। মেহেদি চেয়ারেই বসা ছিল, খাওয়া শেষ তার, এমনিতেই বসে আছে। উষার গুছানো শেষ দেখে বলে, আজকে তুই ঘুমাবি, আমি বা কই ঘুমাবো? তুই আর সাগর ভাই বাবার সাথে শুয়ে পড়িস। বেডটা তো বড়ই আছে, অসুবিধা হবে না। একটু কষ্ট করে ম্যানেজ করে নে আজকে। না না, আমি পারবো না। দেখা যাবে তোর রাগ ক্রোধের বসে বালিশ চাপা দিয়ে মেরে ফেলবে আমাকে। উষার বিরক্তিতে নাক মুখ কুঁচকে আসে। দূর, আয় আমার সাথে। উষা আর মেহেদি রুমে যেতেই দেখে সাগর ভাই বাবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। উষা সেসব পাত্তা না দিয়ে বলল, বাবা এই সাইডে ঘুমাক, তুই এই পাশে শুয়ে পড়। মেহেদি সাগরের দিকে তাকিয়ে বলল, তাহলে ভাইয়া কোথায় ঘুমাবো? সাগর খুব মায়া নিয়ে বলে, আমি মাঝখানেই না হয় শুভ, আমার আর ছোট আব্বুর জন্য সুবিধা হবে। সাগর কথা শেষ করেই ইচ্ছা করে শব্দ করে হাসি দিয়ে ওঠে। হাসির শব্দে নাহিদ ভুঁইয়া চোখ পিটপিট করে তাকায়। যা, আঙ্কেলের তো ঘুম ভেঙে গেছে রে উষা। ভাইয়া তুমি এত জোরেই হাঁচি দিলে? উষা বাবার আরেক পাশে বসে আছে, মাথায় কিছুক্ষণ হাত বুলিয়ে বলে, তুমি ঘুমানোর চেষ্টা করো বাবা, আমিও ঘুমাতে যাই। কিন্তু নাহিদ ভুঁইয়া দিলেন না। মেয়ের হাত শক্ত করে চেপে ধরলেন। মেয়ের হাত বুকের উপর রেখে সাগরের হাত টেনে এনে রাখল উষার হাতের উপরে। উষা হতবম্ব বনে গেল। চাপা রাগ উপচে পড়ল চোখে মুখে, কিন্তু বাবার সামনে বলল না কিছুই। বাবুকে নিয়ে যাও। অবাক না হয়ে পারে না উষা, এটা কি তার বাবা? মানুষ এতটা স্বার্থপর কি করে হয়? সেদিন নাহিদ ভুঁইয়ার করা স্ট্রোকের পেছনে যে তাদের ডিভোর্সটা জড়িয়ে আছে তা কি উষা বুঝে না? যে সম্পর্কের জন্য বাবার এই করুণ দশা, সেই সম্পর্কের মায়া তো বহু আগেই কবর দিয়ে এসেছে। এখন ডিভোর্স পেপারে সাইন করতেও হাত কাঁপবে না তার। আর সেই বাবাই কিনা তাকে বলছে সাগর ভাইকে নিজের রুমে নিয়ে যেতে। অভিমানে চোখে জল জমে উষার। ওর চিন্তা যখন কেউ করে না, সেও করবে না। নিজের হাতটা টেনে হিঁচড়ে ফিরিয়ে আনে সে। কাট গলায় বলে, না বাবা, তোমার এই অনুরোধ রাখতে পারছি না। আমি খুবই দুঃখিত। তোমার কথা রেখে ওনাকে এই বাড়িতে জায়গা দিয়েছি, আমার দ্বারা আর কিছু সম্ভব না। আমি শুধু মুক্তি চাইছি। তুমি মেহেদি আর উনি এখানে থাকবে। আমি আমার রুমে গেলাম। কিন্তু নাহিদ ভুঁইয়া নাছরবান্দা। উনি সত্যি সত্যি কেঁদে দিলেন। অস্পষ্ট স্বরে বলতে লাগলেন কত কিছুই, কিন্তু উষা সেসব শুনতে চায় না। মেহেদি প্রচুর অবাক। এই কয়দিন মেহেদিকে উনি একদমই সহ্য করতে পারেনি, আর আজ দেখো একেবারে একসাথে থাকতে চাইছে। এদিকে সাগর ভোলাভালা মুখ নিয়ে বসে আছে, একটু টু শব্দও করছে না সে। সে অসহায় নিরীহ প্রাণীর ন্যায় মাথা নিচু করে বসে আছে। এদিকে উষা সারা শরীরে যেন আগুন জ্বলছে। সে আর কথা না বাড়িয়ে ঘর থেকে বেরিয়ে যায়। উষা নিজের রুমে আসার মিনিট দশেক পরেই রুমে আসে সাগর, একদম নির্ভেজাল মানুষটা। তার প্রতি পদক্ষেপে যেন অসহায়ত্বের চাপ ফুটে উঠছে। উষা সেদিকে পাত্তা দিল না, চোখ তুলে দেখতেও চাইল না লোকটাকে। একটা বালিশ আর একটা চাদর একেবারে সাগরের মুখের উপর ছুঁড়ে মারে। আকস্মিক কাণ্ডে ভরকে যায় সাগর। নাকে ব্যথাও পেয়েছে মোটামুটি, তবে কিছুই বলল না সে। চুপচাপ নিচে শুয়ে পড়ুন। দেখলি না আমার সর্দি লাগছে, তাও এভাবে ফ্লোরে শুতে বলছিস? একটু মায়া লাগে না? উষা নিশ্চুপ, সে অন্য পাশে ফিরে শুয়ে আছে। সাগর নিচে বিছানা করতে করতে হালকা কাশি দেয়, আর একটু মুখ চেপে ধরে বলে, এই যে চাদরটা ছুঁড়ে দিলি, কসম করে বলি এর চেয়েও কোমল হতো তোর একটুখানি চোখ তুলে তাকানো, কিন্তু সেই সৌভাগ্য তো আর আমার নাই। উষা চুপ। সাগর একটু থেমে আবার বলে, তুই জানিস এই মুহূর্তে বালিশটা আর বিছানাটাও আমার চেয়েও বেশি ভাগ্যবান। অন্তত ও তোর স্পর্শ পেয়েছে, আর আমি এক দীর্ঘশ্বাস। উষার না চাইতেও এবার ঠোঁটের কোণে হাসি ফোটে। এই মানুষটাকে তো এমন বাচ্চা মতে মানায় না। কিন্তু তৎক্ষণাৎ নিজেকে গুটিয়ে নেয় উষা। সাগর একটু বিরতি নেয়। মিনিট পাঁচেক পেরিয়ে গেলে আবারও গলায় হালকা আবেগ নিয়ে বলে, তুই চাইলে আমার এই জীবনটা বালিশ বানিয়ে নিতে পারিস, নিচে ফেলে রাখিস, কোনো অভিযোগ করব না। শুধু মাঝে মাঝে একটু পাশে রাখলে আমি ধন্য হব। উষা একটু বিরক্ত হয়ে মুখ ঢেকে নেয় সে, কিন্তু সাগর থামে না। সে আবারও বলে, তোর রাগ অনেক দামি,
মনে হয় কোনো এক শিল্পীর প্যালেট থেকে বের হওয়া একখানা লাল রং ঝলমলে তীক্ষ্ণ কিন্তু মুগ্ধ করে দেয়, একেবারে বুকে এসে লাগে। উষার লোভ জেগেছিল সে একবার ঘুরে দেখবে তার সাগর ভাইয়ের অভিব্যক্তি। সাগর আবারও একটু মজার ছলে গম্ভীর ভঙ্গিতে বলে, তবে একটা কথা বলি, আমি যতবার হাঁচি দিচ্ছি ততবারই মনে হচ্ছে হয়তো তোর দিকে 1 ইঞ্চি করে এগিয়ে যাচ্ছি। আজ হাঁচির দাম একটু বেশি হয়ে গেছে বটে। উষা এবার ভরকায়, হতভম্ব দৃষ্টি নিয়ে পিছনে ফিরে চায়। মানুষটার এত ধৈর্য কবে থেকে হলো? কই, আগে তো এমন ধৈর্য দেখাতো না। এই যে এত কথা বলল, অথচ উষা নিশ্চুপ, তবুও কেমন গড়গড় করেই যাচ্ছে। হালকা হাসে সাগর, তারপর সত্যি কষ্ট পেয়ে নিচে শুয়ে পড়ে, কিন্তু আর একবার উদাস ভঙ্গিতে বলে, আমি জানি আমি কিছুই না তোর কাছে, কিন্তু তাও এই একটা রাত যদি আমাকে শুধু মানুষ হিসেবে মনে করিস, যদি আমার সব দোষের আড়ালে একটু ভালোবাসার দাগ খুঁজে পাস, কিছু অনুভব করিস, তাহলেই হয়তো আমি শান্তিতে ঘুমাতে পারবো আজ। উষা নিশ্চুপ। সাগর মাথার নিচে 2 হাত দিয়ে শটান হয়ে শুয়ে আছে, আর উষার দিকে দৃষ্টি স্থির রেখে আবারও বলল, আমি জানি আমি তোকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আর কিছু বলার আগেই উষা বিছানার একপাশে সরে যায়। সাগরের আসলেই ঠান্ডা লেগেছে, নাক মুখ লাল হয়ে আছে, বারবার হাসি দিচ্ছে, নাকও টানছে। শত হোক নারীর মন, আবার ভালোবাসার মানুষ অসুস্থ, এই অবস্থায় যদি আবার ফ্লোরে থাকে নির্ঘাত ঠান্ডায় মরবে। উষাকে সরে যেতে দেখে বিশ্বজয়ের হাসি দেয় সাগর, হৃদয় জুড়ে তার প্রশান্তির ছোঁয়া। মনের উপর থেকে ভারী কোনো বোঝা সরে গেল বুঝি। বুকে হাত রেখে লম্বা একটা শ্বাস টানে সাগর। উষা আস্তে করে বলে, আর নাটক করবেন না, গা জ্বলছে আমার। চুপচাপ উপরে এসে শুয়ে পড়ুন। সাগর যেন এই কথারই অপেক্ষায় ছিল। একদম চোখের পলকে বিছানায় চলে এলো, উষার দিকে মুখ করে শুয়ে পড়ল, নাক ভরে নিঃশ্বাস টেনে নিল নিজের ভিতরে। সেকেন্ড পেরোতেই সাগরের পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। বিরক্ত হয় সে। সারাদিন একের পর এক কলে মেজাজটা তুঙ্গে, তবে এইবার কল রিসিভ করা দরকার, বাসায় জানাতে হবে তো।